ভারতের ওপর শুল্ক বেড়ে 50%। এবার শোকে পাথর মোদী সরকার। টর্নেডোর আঘাত ভারতের রপ্তানি ও বিনিয়োগ খাতে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক সপ্তাহের মধ্যে পুতিনের সাথে সরাসরি বৈঠকে বসবেন তিনি। সমগ্র গাজা দখল নিয়ে প্রকাশ্যে মুখোমুখি নেতানিয়াহু ও সেনাপ্রধান। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মাত্র এক সপ্তাহের মাথায় ভারতের উপরে ভয়াবহ আরেক শুল্ক বোমা ছুড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জুলাই বুধবার ভারতের বিরুদ্ধে আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিল হোয়াইট হাউস। বুধবার এই বিষয়ক আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়ালো 50%। অর্থাৎ ভারতীয় সব ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে কমপক্ষে 50% শুল্ক দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প 30 জুলাই ভারতের বিরুদ্ধে প্রথম 20% শুল্ক আরোপের ঘোষণা দেন, যা 7 অগাস্ট থেকে কার্যকর হবে। বুধবার ধার্য করা বর্ধিত 25% শুল্ক কার্যকর হবে 27 অগাস্ট থেকে। প্রথম দফায় 25% শুল্ক আরোপের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র আমদানি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান রাশিয়া থেকে জ্বালানি তেল কমালেও ভারত সরকারিভাবে জানায় তারা রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, কারো চাপের কাছে মাথা নত করবে না তারা। ভারত তার জাতীয় স্বার্থে যেখান থেকে কম দামে জ্বালানি তেল পায় সেখান থেকে তেল কিনবে। এরপর মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্কো সফরের ঘটনা আগুনে ঘি ঢালার মতো ভূমিকা পালন করে। এরপর বুধবার ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে জরিমানা বা শাস্তি হিসেবে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করল। ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের তীব্র ক্ষোভের আরও কারণ হল, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তা রিফাইন করে উচ্চ দামে ইউরোপ সহ বিভিন্ন দেশে বিক্রি করে। ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার মাধ্যমে ইউক্রেনে মানুষ মারতে রাশিয়াকে সাহায্য করছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম অবরোধ আরোপ করে। একই সাথে রাশিয়া থেকে যারা জ্বালানি তেল ও অস্ত্র কিনবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে তেল ও গ্যাস বিক্রি বন্ধ হয়ে যায় রাশিয়ার। এই অবস্থায় রাশিয়া আন্তর্জাতিক বাজারের তুলনায় 27% কম দামে তেল বিক্রির ঘোষণা দেয়। ফলে চীন ও ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস কিনতে থাকে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞা মূলত অকার্যকর হয়ে পড়ে। কারণ চীন হল বিশ্বের প্রধান এবং ভারত হল বিশ্বের তৃতীয় জ্বালানি তেল আমদানিকারক। তারা এই জ্বালানি তেল আমদানি করত সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ থেকে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর এবং রাশিয়ার তেলের দাম কমানোর পর উভয় দেশের প্রধান জ্বালানি উৎসে পরিণত হয় রাশিয়া। ভারত তার প্রয়োজনীয় অধিকাংশ জ্বালানি তেল কেনা শুরু করে রাশিয়া থেকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত যেখানে রাশিয়া থেকে বছরে মাত্র $2 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল কিনত, সেখানে যুদ্ধ শুরুর পর গত 3 বছরের অধিক সময় ধরে বছরে $30 বিলিয়ন অধিক মূল্যের জ্বালানি তেল কিনেছে রাশিয়া থেকে। চীনও বর্তমানে রাশিয়া থেকে দৈনিক গড়ে 25 লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করে। চীন ইতোমধ্যে বিপুল পরিমাণ রাশিয়ার সস্তা জ্বালানি তেল ও গ্যাস মজুত করেছে ভবিষ্যতের জন্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনলেও ঘোষণা অনুযায়ী বাইডেন প্রশাসন নয়াদিল্লির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। কারণ চীনের বিরুদ্ধে ভারত ছিল তাদের কৌশলগত প্রতিরক্ষা মিত্র ও অংশীদার। একই সাথে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য মিত্র। সে কারণে 140 কোটি মানুষের দেশ ভারতকে তারা খেপাতে চায়নি। আর এই সুযোগে ভারত একের পর এক নিষেধাজ্ঞা উপেক্ষা করতে থাকে। তবে বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও দুই দেশের সম্পর্ক শীতল এবং তিক্ত হতে থাকে। এই অবস্থায় ভারত জুড়ে প্রার্থনা শুরু হয় 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। কারণ ট্রাম্প মোদির বিশেষ বন্ধু এবং তিনি ক্ষমতা এলে ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও সুবিধা পাবেন এমন একটি বিশ্বাস মোদির সরকার প্রতিষ্ঠা করে ভারত জুড়ে। কিন্তু মোদির সেই কথিত বন্ধু ট্রাম্প আর তার প্রশাসন থেকে এভাবে যে একের পর এক আগুনের মতো গোলা ছুটে আসবে মোদির মাথা লক্ষ্য করে, তা যেন কেউ কল্পনাও করতে পারেননি। প্রথমে 25% শুল্ক আরোপেই দিশেহারা বাকরুদ্ধ হয়ে পড়ে মোদি সরকার।
এরপর আরও 25% শুল্ক আরোপের ঘটনায় এবার যেন তাদের শোকে পাথর হবার মতো অবস্থা। অনেক বিশ্লেষকের মতে মোদির গদি রক্ষা হয়তো এবার আর একেবারেই সম্ভব হবে না। আগের 25% শুল্ক আরোপের পরই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল ভারত জুড়ে দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়তে যাচ্ছে, 3 মাসের মধ্যে বেকার হতে যাচ্ছে 2.5 কোটি মানুষ। এখন এ অবস্থায় আরও 25% শুল্ক আরোপের ঘটনা যেন বজ্রপাত মোদি প্রশাসনের উপর। 2 বছর ধরে করোনায় ভারতের অর্থনীতি বিপন্ন হওয়ার পর রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার লোভ সামলাতে পারেনি ভারত। এবার সুদে আসলে তার মূল্য শোধ করতে হবে তাদের। ভারত বছরে $87 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এসব পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন পথে বসতে যাচ্ছে। রপ্তানি খাত ধ্বংস হওয়ার পাশাপাশি ধস নামতে যাচ্ছে দেশটির বিনিয়োগ খাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 1 সপ্তাহের মধ্যে আমি পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছি। আজ আমাদের সাথে পুতিনের একটি বৈঠকে বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা আশা করছি ইউক্রেন যুদ্ধ শিগগির বন্ধ হতে পারে। বুধবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। সিএনএনের খবরে বলা হয়েছে, এই বৈঠকে পুতিন প্রস্তাব করেন অবিলম্বে তার এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক হওয়া দরকার। পুতিনের এই প্রস্তাবে সাড়া দিয়ে বুধবার ট্রাম্প ঘোষণা করলেন তিনি 1 সপ্তাহের মধ্যে পুতিনের সাথে বসতে চান। ট্রাম্প বলেছেন তিনি আগামী সপ্তাহে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠকে বসতে চান। ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরের সময় 12 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলটিমেটাম দেন পুতিনকে। শুক্রবার এই আলটিমেটামের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে ট্রাম্প বুধবার মস্কোয় পাঠান তার বিশেষ দূত স্টিভ উইটকফকে এবং তিনি সরাসরি বৈঠক করেন পুতিনের সাথে। সমগ্র গাজা ইসরায়েলের দখলে নেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। বুধবার উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সেনাপ্রধান বলেছেন, সমগ্র গাজা ইসরায়েল আর্মি দখলে নিলে ফাঁদে পড়বে ইসরায়েল আর্মি এবং জিম্মিদের বাঁচানো সম্ভব হবে না। তাছাড়া এই ধরনের পদক্ষেপের ফলে ইসরায়েল আর্মি একটি দীর্ঘ জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। 1 সপ্তাহ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন সমগ্র গাজা ইসরায়েলের দখলে নিতে হবে। সেনাপ্রধান ইয়াল জামির আগে থেকেই এর বিরুদ্ধে ছিলেন। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, সেনাপ্রধান যদি এতে রাজি না হন তাহলে তার পদত্যাগ করা উচিত। কিন্তু বুধবার সেনাপ্রধান গাজা বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিলেন নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই তীব্র বিরোধ বিষয়ে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে সিএনএন। এতে বলা হয়েছে বৃহস্পতিবার নেতানিয়াহু বৈঠকে বসবেন নিরাপত্তা ক্যাবিনেটের সাথে। এই বৈঠকে তিনি সমগ্র গাজা দখলে নেওয়ার পক্ষে অনুমতি চাইবেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নিরাপত্তা ক্যাবিনেট নেতানিয়াহুর পক্ষে মত দিতে যাচ্ছে। সিএনএনের খবরে বলা হয়েছে ইসরায়েল আর্মি এবং রাজনৈতিক সরকার বর্তমানে মুখোমুখি অবস্থানে। ইসরায়েল আর্মি চায় কূটনীতির মাধ্যমে গাজা যুদ্ধ শেষ করতে, কিন্তু নেতানিয়াহু সরকার চায় গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দখলে নিতে। গাজার 75% এলাকা বর্তমানে দখলে রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের লক্ষ্য সমস্ত গাজা দখলে নেওয়া এবং গাজার সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট ক্যাম্পে আবদ্ধ করে রাখা। এরপর গাজার সমস্ত স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়া, যাতে হামাস কোথাও আশ্রয় নিতে না পারে। গাজার বন্দি শিবিরের বাইরে থাকবে শুধু ইসরায়েল আর্মি। সে লক্ষ্যে গোটা গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হবে সেনাঘাঁটি। পরবর্তীতে সেখানে ইহুদিদের জন্য গড়ে তোলা হবে বসতি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।